Ikra bismikallazi khalaq khalaqal insana min alaq. Hello everyone, how are you? I extremely believe that you are extremely good, and in all the ways I want to give thanks to Almighty Allah. It's because I have completed uh, this chapter like Sram Bajar. Actually, I don't know how was I able to make understand you about this chapter, huh? But I was trying best of myself, and especially I want to give thanks who encouraged me, support me, হ্যাঁ। তো লেটস স্টার্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে টোটাল এই শ্রমবাজার চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু শেষ। আজকে আলোচনা করব কি, আজকে আলোচনা করব হচ্ছে শ্রমবাজারের থেকে বিভিন্ন সালের কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টাইপের প্রশ্ন এসছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারটা যাতে আমাদের হাতে থাকে, হাতে বলতে কি হাতে থাকে, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা এমনভাবে করব যাতে ভবিষ্যতে যেভাবে প্রশ্ন আসুক উই ক্যান এবল টু আনসার, হ্যাঁ, দিস কোয়েশ্চেন্স। দেখা যাক এই চ্যাপ্টার শ্রমবাজার থেকে তাহলে কি কি প্রশ্ন আসে বা কোন কোন টাইপের উদ্দীপক আসে। এই শ্রমবাজার থেকে 3 টাইপের উদ্দীপক আসে, ঠিক আছে কথা। আমি সর্বশেষ ক্লাসে আমি বলেছিলাম বাই দ্য ওয়ে 3 ধরনের উদ্দীপক আসে শ্রমবাজার থেকে। ধরো প্রশ্নটা আমি দিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, প্রথম উদ্দীপক আসতে পারে, আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা শুরু করব। আমি বিগত সালের প্রশ্নগুলো মোটামুটি করছি। আচ্ছা, প্রথম টাইপের প্রশ্ন হচ্ছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে একটা ভারসাম্য আসবে, মানে ভারসাম্য থেকে কী করবে, ভারসাম্য আসবে, অর্থাৎ ভারসাম্য ভিত্তিক একটা উদ্দীপক আসবে। এরপর আরেকটা আসবে হচ্ছে তোমার কিসের ভিত্তিতে, আর্থিক ও প্রকৃত মজুরির পার্থক্যের ভিত্তিতে। আবার সরাসরি পার্থক্য আসবে না তোমাদের, এখন সরাসরি এরকম পার্থক্য আসে না। একটা ঘটনা দিবে, ঘটনার পরিপ্রেক্ষিতে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট কোনটা আর্থিক মজুরি, কোনটা প্রকৃত মজুরি, এবং সেটার উপর বেচ করে আমাদের পার্থক্যটা দেখাতে হবে। আচ্ছা, এরপর আরেকটা উদ্দীপক আসতে পারে, সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা নিয়ে। আমরা একটা নর্মাল শ্রমের যোগান রেখা হচ্ছে ঊর্ধ্বগামী, মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। এই সমমুখী সম্পর্কের কারণে শ্রমের যোগান রেখা কী হয়, ঊর্ধ্বগামী হয়। নেভারথেলেস আমরা একটা যোগান রেখা আলোচনা করেছিলাম যেটা ঊর্ধ্বগামী হয়ে আবার পেছনের দিকে, হ্যাঁ, অর্থাৎ পশ্চাৎগামী, এরকম একটা যোগান রেখা আসবে। হ্যাঁ, আসবে বলতে আসতে পারে। বিগত বিভিন্ন অনেক বছরের প্রশ্নের মধ্যে আমরা এরকম 3 ধরনের উদ্দীপক পেয়েছি, ঠিক আছে। আমি একটু শেয়ার করব, একটু দেখো। তাহলে প্রথম আসবে কি, ভারসাম্য, শ্রমবাজারের ভারসাম্য নিয়ে। এটা হচ্ছে শ্রমের চাহিদা ও যোগানের ভিত্তিতে ভারসাম্য। আচ্ছা, শ্রমের চাহিদা ও যোগানের ভিত্তিতে ভারসাম্যটা কীরকম, আমরা একটু কয়েক বছরের প্রশ্নটা একটু ইচ্ছা করে দেখতে পারি, পাওয়া যায় কিনা, এত তাড়াতাড়ি পাবো, দেখি পাওয়া যায় কিনা। যে কোনো একটা প্রশ্ন পাইলে হচ্ছে, হ্যাঁ, এখানে খুব কঠিন একটা পেয়েছি আমি। এটা আমি কঠিন বলছি এই কারণেই, কারণ এর আগে এরকম প্রশ্ন আমার চোখে পড়েনি, ঠিক আছে। আমরা জাস্ট কঠিনটা একটু দেখি। বোর্ডের নাম আমি বলছি, বোর্ড হচ্ছে ঢাকা, চট্টগ্রাম আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালের। চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্নের মধ্যে আমি 7 নাম্বার, আমি বললে সময় নাই, আমি লিখে দিব, অসুবিধা খুব দ্রুত লিখবো, তোমরা একটু দেখবে মিলে। চট্টগ্রাম বোর্ড 2000 কত সাল, 17 সাল। আচ্ছা, আমরা একটু দেখি, দ্রুত একটা ফেলি। আচ্ছা, এদিকে হচ্ছে কি মজুরি, এদিকে হচ্ছে কি শ্রমের চাহিদা, শ্রমের যোগান, শ্রমের চাহিদা আর শ্রমের যোগান। আচ্ছা, 100, 200, 300, 400, 100, 200, 300, 400। আচ্ছা, এটা নেই, আর নাই। আচ্ছা, এরপর হচ্ছে 20, 16, 14, 12, 20, 16, 14, 12, 14, 16, 20, 18, 14, 16, 20, 18। আচ্ছা, এটা হচ্ছে একটা উদ্দীপক সরাসরি চট্টগ্রাম বোর্ড 2017 সালে, ঠিক আছে। আচ্ছা,
ক খ বলে ফেলি। কতে আসছে শ্রমের দক্ষতা কি, তারপর দক্ষতা কি, দক্ষতা হচ্ছে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটা হচ্ছে শ্রমের দক্ষতা। এই যে ইফিসিয়েন্সি অফ লেবার ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, টি হচ্ছে সময়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক কী পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, এটা উৎপাদনের পরিমাণকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, ইফিসিয়েন্সি অফ লেবার, শ্রমের দক্ষতা। আচ্ছা, খতে বলছে বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয় কেন? মনে আছে এই প্রশ্নটা আমি খুব সুন্দর করে বলছিলাম যে কেন আমাদের বলতে মানে বাংলাদেশি শ্রমিকদের কেন মজুরি নিম্ন মজুরি কেন? হ্যাঁ, দেশের যেমন দেশের বাইরেও সেম কেন? ওই যে শিক্ষার অভাব, তারপর স্বাস্থ্যগত সমস্যা অভাব, মন মানসিকতার অভাব, এই আরও অনেক কিছু, দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা, শারীরিক গঠন কাঠামো, আরও অনেক কিছু আছে এই সমস্ত বিষয়। ঠিক আছে, আচ্ছা, আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন সেটা আমরা যাচ্ছি, উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজার ভারসাম্য দেখি মজুরির পরিমাণ কি করো, নির্দেশ করো। আচ্ছা, তাহলে কি বলছে, উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজার ভারসাম্য দেখিয়ে মজুরির পরিমাণ নির্দেশ করো। প্রথমে বলছে বাজার ভারসাম্য দেখাতে, বাজার ভারসাম্য দেখিয়ে মজুরির পরিমাণ কি করতে বলছে, নির্ধারণ করতে বলছে। এগুলো একদম সহজ একটা জিনিস। তাহলে আমরা কি করব, আমরা দেখো ভারসাম্য চিত্র, নর্মালি শ্রমবাজারের ভারসাম্য কোথায় নির্ধারিত হয়? শ্রমবাজারের ভারসাম্য সেখানে নির্ধারিত হয় যেখানে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান কি পরস্পর সমান, সেখানে হচ্ছে ভারসাম্য কি হয়, নির্ধারিত হয়। আমি তোমাদের গত একটা ক্লাসে বলেছিলাম যে তুমি চিত্র আঁকার আগে তুমি কিন্তু এরকম সূচি দেখেই তোমার একটা আইডিয়া হবে যে কোথায় ভারসাম্য হতে পারে। যেখানে শ্রমের চাহিদা, এই যে বিপরীতমুখী জিনিস সমান হবে, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান, ভারসাম্য কি, ভারসাম্য হচ্ছে দুইটা বিপরীতমুখী জিনিস যখন সহাবস্থানে থাকবে সেটা হবে ভারসাম্য। দেখো, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দুইটা বিপরীতমুখী জিনিস, যেখানে সমান, এখানে সমান নাই, এখানে সমান নাই, এখানে এই জায়গায় সমান, এইখানে হবে ভারসাম্য। ঠিক আছে কথা, আমরা চিত্র আঁকবো, চিত্রকে এমনভাবে ক্রস খাবে, ওই ক্রস বিন্দুতে হবে কি, ভারসাম্য। আমরা চিত্র আঁকছি, দেখো, তাহলে চিত্র আঁকার সময় আমাদের কি করতে হবে, লম্ব অক্ষে মজুরি ধরতে হবে, আর ভূমি অক্ষে কি, লম্ব অক্ষে আমরা কি ধরবো, মজুরি ধরবো, আর ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। চিত্র আঁকতে হলে দুইটা রেখা একসাথে থাকতে হবে। আমরা যদি চাহিদা রেখা আঁকতাম, ভূমি অক্ষে শুধু চাহিদা লিখতাম, যোগান রেখা আঁকলে ভূমি অক্ষে শুধু যোগান রেখা আঁকতাম। যেহেতু এখানে চাহিদা এবং যোগান উভয়, মানে ভারসাম্য আঁকবো এবং চাহিদা যোগান উভয় রেখায় আঁকবো, সেই জন্য দুটাই লিখতে হবে। তাহলে শ্রমের চাহিদা ও যোগান। আচ্ছা, যাই হোক, আমি খুব করে লিখছি, বুঝে নিবা, যোগান। আচ্ছা, যেও এখন আমরা প্রথমে দেখো এই মজুরিটা একটু করে ফেলি, 100, 200, 300, 400 না, 100, 200, 300, 400, 100, 200, 300, আমি একটু দ্রুত করতে হবে, শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে, আর অনেকগুলো প্রশ্ন আছে। শ্রমের চাহিদা, দেখো শ্রমের চাহিদা শুরু হচ্ছে থেকে 12 থেকে, ঠিক আছে কথা। আর শ্রমের যোগানটা 14 থেকে শুরু হয়েছে, 20। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরো এখানে 12 দিলাম। আচ্ছা, 12 থেকে কত পর্যন্ত যাচ্ছে, সর্বোচ্চ 20 আঁকলে আমাদের কমপ্লিট হয়ে যাবে না, 20-এর উপরে কিন্তু কোনো মান নাই। তাহলে ধরলাম এখানে কত, এখানে হচ্ছে কত, 12, এই 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 12, 13, 14, 15, 16, 17, 18, যে মুস্তফা আবার এটা পড়ো না, 18, 19, 20। এই শ্রমের আর নিচে করে লিখতেছি, হ্যাঁ, শ্রমের চাহিদা ও যোগান। আচ্ছা, পাইতে পারো। দেখো এখানে একটা জিনিস, জিরো থেকে এখানে হচ্ছে 12 গ্যাপ, তাহলে এখানে 12 হওয়ার কথা, এখানে 12 হওয়ার কথা, কিন্তু আমরা এখান থেকে এখানে 12 ধরছি, কিন্তু এখানে আবার এই যে 1 হয়েছে, 13, 14, মানে 1 গ্যাপ। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের এরকম দুটো টান দিতে হবে। এই টান দেওয়ার মানে হচ্ছে এখানে সামথিং ইজ মিসিং হিয়ার, ফর দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু এরকম করে দুটা কি করতে হবে, সাইন দিতে হবে। কিন্তু এদিকে দেখো, এদিকে এইখান থেকে এখানে হচ্ছে পরিমাণ 100, এদিকে এটা 100, এটা অর্থাৎ এদিকে দূরত্বগুলো ঠিক আছে। হ্যাঁ, আমরা এরকম গ্যাপ যদি না দিই, পরীক্ষার মধ্যে মার্কস কাটতে পারে, নাও কাটতে পারে, হয়তো টিচার যদি একটু খেয়াল করে বা এরকম কাটতে পারে, তো আমরা কেন আমাদের আনসারের মধ্যে বসাতে দিব? হ্যাঁ, তো সেই জন্য আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, খুঁটিনাটি বিষয় বাই দ্য ওয়ে। আমরা প্রথমে শ্রমের চাহিদা রেখা আঁকবো। মজুরি যখন 100 টাকা, তখন চাহিদা কত, 20 জন। মজুরি 100 টাকা, মজুরি উৎপাদনকারীরা 20 জন শ্রমিকের চাহিদা প্রকাশ করছে। আমরা একটু ড্র করি এটা, বাস এখানে। এরপরে 200 টাকায় 16 জন, একটু ফার্স্ট করতে হবে, 200 টাকায় 16 জন। তারপর হচ্ছে 300 টাকায় 14 জন, এই তো 14 জন। তারপর হচ্ছে 400 টাকায় 12 জন,
এই যে 12 জন। আচ্ছা, এই জাস্ট এগুলো একটু যোগ করে দিলে আমাদের একটা রেখা পাবো, সেটার নাম হচ্ছে কি রেখা আমাদের ডি এল রেখা। এখানে নিচে হলে বিশ্রী যাচ্ছে। আচ্ছা, একটু করে দেখে দিই, এই যে ডি এল রেখা, এল ডি এল মানে হচ্ছে ডিমান্ড অফ লেবার, হ্যাঁ, শ্রমের চাহিদা রেখা। আচ্ছা, এখন কিন্তু ভারসাম্য নেই, ভারসাম্য তুলে চাহিদা রেখা এবং যোগান রেখা দুইটাই লাগবে। আমাদের এখন চিত্রের মধ্যে আমরা চাহিদা রেখা পেলাম, এখন আমরা কি আঁকবো, যোগান রেখাটা। দেখো এই সেম মজুরি নিয়ে আমরা যোগান রেখা আঁকতেছি। যখন 100 টাকা, যখন এই যে 100 টাকা, তখন কয়জন লোক কাজ করতে চাইতো, শ্রমিকের যোগান ছিল তো 14। যখন 100 টাকা তখন হচ্ছে 14, তাহলে এই যে 100 টাকা এই 14, এখানে একটা পয়েন্ট করবো। যখন 200 টাকা তখন কয়জন, 16 জন। 200 টাকা বেতনে 16 জন লোক কাজ করতে ইচ্ছুক, 16 জন, তাহলে এখানে পাইলাম। তারপর যখন 300 টাকা তখন 20 জন, যখন 300 টাকা তখন 20 কোথায়, এই যে এখানে 20 জন, এই যে 20 জন। যখন 400 টাকা তখন 18 জন, যখন 400 টাকা তখন 18 কই, 17 18, এটা এই 18। তাহলে আমরা যোগান রেখা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে শুরু হয়ে আবার এদিকে উঠে গেছে, এটা হচ্ছে কি রেখা, এসএল রেখা। ঠিক আছে কথা। এখন যোগান রেখার আকৃতি, চাহিদা রেখার আকৃতি ডাজন্ট ম্যাটার, এটা এখানে ফোকাস করে মাথা নষ্ট করে লাভ নাই, যাদের আকৃতি যেখানে হোক। এখন আমরা ভারসাম্য চাচ্ছি, শুধু তোমার শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা একে অপরকে কোন জায়গায় ছেদ করছে, শুধু আমরা ওইখানেই ফোকাস করব, এখানে ছেদ করছে, তাই না? এটা হচ্ছে চাহিদা রেখা, এটা যোগান রেখা। এটা নর্মালি আমরা নর্মাল সময় এটাই দিকে চলে গেছে, এখন এটাই দিকে হয়ে গেছে। এটা কেন হয়েছে এটার পরের ঘরতে হয়তো আলোচনা হবে। তবে এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের ভারসাম্যটা কোথায়, এখানে হচ্ছে ভারসাম্য। প্রশ্ন বলছে এই যে ভারসাম্যের ভিত্তিতে মজুরিটা নির্ধারণ করতে। দেখো ভারসাম্যের ভিত্তিতে মজুরি হচ্ছে 200 টাকা। এখন প্রশ্নের মধ্যে যদি বলতে ভারসাম্য অনুসারে নিয়োগ স্তর কত, তখন নিয়োগ হচ্ছে এটা। আচ্ছা, চাহিদা এবং যোগানকে নিয়োগ বলা হয় কেন, নিয়োগ বা নিয়োগ স্তর বলা হয় কেন, সরি, চাহিদা এবং যোগানকে নিয়োগ এই জন্যই বলা হয় কারণ চাহিদা এবং যোগান সমান হওয়া মানে চাহিদা প্রকাশ করে উৎপাদনকারী, আর যোগান শ্রমিকের যোগান দিবে শ্রমিক নিজেরা। তাহলে উৎপাদনকারী এবং শ্রমিকেরা যখন একটা দামে মিলবে, তখন তারা নিয়োগ পাবে। নাহলে ধরো উৎপাদনকারী বলবো আমি তোমাকে ডেলি 200 টাকা করে দিব, হ্যাঁ, আর শ্রমিক বলবো আমার 500 টাকা লাগবে। এইভাবে আর্গুমেন্ট চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত উৎপাদনকারী না মানবে এবং শ্রমিকেরও না মানবে, দুজনের যখন এক জায়গায় না আসবে, সমান না হবে, ততক্ষণ পর্যন্ত উৎপাদনকারী কোনো শ্রমিক নিয়োগ দিতে পারবে না, শ্রমিকেরা কাজও করতে পারবে না। ঠিক আছে? তো সেই জন্য এই যে ভারসাম্য বিন্দুতে কি হয়, ভারসাম্য বিন্দুর আমরা এদিকে আসলে, এ পাশে আসলে আমরা পাবো কি, তোমার মজুরি, আর নিচের দিকে আসলে কি, নিয়োগ স্তর। ঠিক আছে কথা? আচ্ছা, এইবার সেম এর মধ্যে বলছে ঘতে উদ্দীপকের আলোকে অঙ্কিত যোগান রেখার আকৃতি যুক্তিকতা ব্যাখ্যা করো। যোগান রেখার আকৃতি যুক্তিকতা ব্যাখ্যা করো। আচ্ছা, যুক্তিকতা বলতে কি, হ্যাঁ, অনেক সময় আসছে যে যোগান রেখার আকৃতির উপর মন্তব্য করো। দেখো মানে একই জিনিস, জাস্ট তুমি এক্সপ্লেনেশনটা একটু ঘুরাই করতে হবে, আগে জিনিসটা বুঝো। এটা বাঁকা, যুক্তি দিতে হবে এটা বাঁকা কেন, অথবা আকৃতির উপর মন্তব্য করো। আচ্ছা, এখান থেকে দেখো নর্মালি হচ্ছে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ার কথা, কিন্তু এরপরে মজুরি বাড়ার পরও শ্রমের যোগান আর কমে গেছে। কেন কমছে? কারণ হচ্ছে এটা দুইটা কারণে করতে পারে। একটা হচ্ছে মজুরি বাড়ার কারণে হতে পারে, আর একটা হচ্ছে শ্রমিকেরা কাজের চেয়ে, এরকম একটা এমসিকিউ আসছে ঢাকা বোর্ডে 2019 সালে মেবি। আমি দেখাবো এটা, সময় একটু চলে যাচ্ছে, এগুলো একদম রেডি করে প্রশ্ন থাকলে অনেক সহজ হয়। হ্যাঁ, এটা কোন বোর্ড, ঢাকা বোর্ড 2019 সালের এরকম একটা প্রশ্ন আসে, 26 নম্বর না সরি, ও এটা আবার হারিয়ে ফেলছি, এটা আবার খুঁজতে হবে, কোথায় আছে বলে জানি। বাই দ্য ওয়ে তোমরা দেখে নি। ও হ্যাঁ, শ্রমের যোগান রেখা স্বল্পকালে প্রস্তুতিমুখী হয়, দুইটা কারণ হয়। এমসিকিউতে সেটা রাজশাহী বোর্ড 2019 সালের, হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছে। এই এমসিকিউ আর কি 16 নাম্বার কোশ্চেন হচ্ছে, শ্রমের যোগান রেখা স্বল্পকালে পশ্চাৎগামী হয় যদি দুইটা কারণে, একটা হচ্ছে মজুরি বেড়ে যায়, আর একটা হচ্ছে বিশ্রাম প্রাধান্য হয়। দুইটা কারণে এরকম বাঁকা যেতে পারে। দেখো এটার পরে মজুরি বাড়ার কারণে হয়েছে, আর একটা হচ্ছে মানুষ শ্রমিকেরা তখন বেতনের চেয়ে বিশ্রামটাকে বেশি প্রাধান্য দেয়, সেই জন্য সে বেতন বাড়াইলেও সে বিশ্রাম নিবে, রেস্ট নিবে, সেই জন্য সেটা কি এরকম করে বাঁকা যায়। তবে এগুলো সাধারণত শ্রমের ব্যক্তিগত যোগান রেখা হতে পারে, অথবা কোনো কোম্পানির যোগান রেখা হতে পারে, যেখানে স্থায়ী তোমার শ্রমিকেরা স্থায়ীভাবে চাকরি করে। ঠিক আছে? কিন্তু সারা দেশের
ওভারঅল কিন্তু এরকম হয় না, কারণ একজন কিছু লোক রেস্ট নিলেও আরেকজন কাজ করতে ইচ্ছুক, তখন ঠিকই কিন্তু শ্রমিক বাড়বে। কিন্তু কোন একটা নির্দিষ্ট শ্রমিকের ব্যক্তিগত যোগান রেখা হতে পারে, অথবা একটা কোম্পানি যেখানে স্থায়ী তোমার শ্রমিক রয়েছে, হ্যাঁ, তারা হয়তো এরকম হতে পারে যে কোম্পানিতে বাড়া দিলেও অনেকে কাজ করবে না, রেস্ট নিবে, কিন্তু সামগ্রিকভাবে বা পুরো দেশের যোগান রেখা এটা হতে পারে না। ঠিক আছে কথা? আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আকৃতির যুক্তিকতা কেন? এটা যুক্তিকতা হতে পারে কারণ হচ্ছে শ্রমিকেরা হয়তো কাজের চেয়ে বিশ্রামটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, সেই জন্য এই রেখাটা পিছনের দিকে কি চলে গেছে আবার। আচ্ছা, তারপর হ্যাঁ, এরপরে আসো তোমার এই দেখো, আমি চিত্র রাখবো না, এখান থেকে বুঝাচ্ছি ব্যাপারটা। ধরো এরকম আরেকটা প্রশ্ন আসলো, এরকম এত কঠিন আসবে না, এই বিগত কোনো বছরে চিরাং বোর্ড 2017 সালের মতো এত কঠিন ভারসাম্যের প্রশ্ন আর আসে নাই, তোমরা দেখতে পারো বিগত সালের প্রশ্নগুলো। ঠিক আছে কথা? বাই দ্য ওয়ে, আমি এটার মধ্যে দেখাচ্ছি যদি কি হয়, অন্য কোনো একটা সালে ধরো এরকম একটা উদ্দীপক দিল, দেওয়ার পরে তোমাকে বলবে প্রথমে ভারসাম্য দেখাও, তুমি কিন্তু চিত্রের মধ্যে ভারসাম্য এখানে হবে। ঠিক আছে কথা? এরপর ঘতে বলবে কি, ঘতে বলবে তো ভারসাম্য দেখাও, ঘতে বলবে যদি প্রতি ক্ষেত্রে শ্রমের চাহিদা, যদি প্রতি ক্ষেত্রে শ্রমের চাহিদা 6 একক বৃদ্ধি পায়, দেখো যদি প্রতি ক্ষেত্রে শ্রমের চাহিদা 6 একক বৃদ্ধি পায়, তাহলে হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে তা চিত্রের মাধ্যমে দেখাও, তোমাকে দেখাতে হবে চিত্রের মাধ্যমে। তাহলে চিত্র আঁকতে হলে আগে মজুরি আঁকতে হবে, এখানে মজুরি, এখানে শ্রমের চাহিদা ডিএল লিখলাম, এখানে এসএল লিখলাম সংক্ষেপে, আমাদের তো সময় নেই, 100 200 300 400 বুঝে নিবা। আচ্ছা, যোগানের কথা কিন্তু বলো নাই, বলছে প্রতি ক্ষেত্রে চাহিদা 6 একক বৃদ্ধি পেলে, আমরা যোগান যা আছে তা লিখে ফেলি 14 16 20 18। আচ্ছা, এবার আসো, মানে মজুরির কথাও বলো নাই, শ্রমের যোগানের কথা বলো নাই, তোমাকে বলছে সরি প্রতি ক্ষেত্রে শ্রমের চাহিদা 6 একক বৃদ্ধি পায়, তাহলে 6 একক বৃদ্ধি পায় মানে আগে যা ছিল তার চেয়ে 6 একক যোগ হবে, 20 ছিল এখন হবে 26, 16 ছিল যোগ করলে কত 22, 6 যোগ করলে 14 ছিল যোগ করলে 20, 6 একক বৃদ্ধি পায়। এটা তো আর এক ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে না এখানে তাহলে দুইটা ভারসাম্য হচ্ছে, এটা আর একটা ইয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ ধরলাম যে এরকম ও এখানে তো 18 ছিল, আমি কি এখানে কত ছিল 20 ছিল না, 20 ছিল। আচ্ছা, ধরলাম এখানে ছিল কত, এখানে ছিল 17, এরপর হচ্ছে 18। ঠিক আছে? আচ্ছা, এরপর প্রতি ক্ষেত্রে 6 একক বৃদ্ধি পাবে, তাহলে এখানে 14, এখানে হবে কত 20। আচ্ছা, এখানে 17 ধরি না, 17 তো ঝামেলা হয়ে যাচ্ছে, এটা মিলবে না, কারণ হচ্ছে দুই জায়গায় ভারসাম্য হয়ে যাচ্ছে। আমি একদম সহজ করে একটা দিই, ধরো এরকম আসলো পরীক্ষার মধ্যে, এখানে 100 200 300, 10 15 5 5 10 15। আচ্ছা, ধরো এরকম কিন্তু একটা প্রশ্ন আসছে বিগত সালে, মজুরি ডিএল এসএল, এরকম একটা উদ্দীপক আসলো, প্রথমে বললো ভারসাম্য 10 15, হ্যাঁ 15 10 5 5 10 15, হ্যাঁ এরকম একটা অঙ্ক আসলো বললো তোমাকে ভারসাম্য দেখাও, তাহলে তুমি এরকম ভারসাম্য আঁকলা, একে এই জায়গায় ভারসাম্য হবে। আচ্ছা, আর সেম ভাবে ঘতে বললো প্রশ্ন, ঘতে বললো ভারসাম্য দেখা, ঘতে বললো প্রতি ক্ষেত্রে যদি শ্রমের চাহিদার 10 একক বৃদ্ধি পায়, তাহলে দেখো প্রতি ক্ষেত্রে যদি শ্রমের চাহিদার 10 একক বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে তার চিত্রের মাধ্যমে দেখাও। এখানে হচ্ছে মজুরি ডিএল এসএল, এগুলো হচ্ছে কি মজুরি, শ্রমের চাহিদা, শ্রমের যোগান, তাহলে শ্রমের মজুরি ঠিক থাকবে, মজুরির কথা কিছু বলা নাই, ঠিক আছে, এটাও ঠিক থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে শ্রমের চাহিদা প্রতি ক্ষেত্রে 10 একক বৃদ্ধি পাবে, এখানে ছিল 15, 10 হলে কত, তাহলে 25, প্রতি ক্ষেত্রে 10 একক বৃদ্ধি পাবে 20, এখানে হচ্ছে কত 15। আচ্ছা, আগে এই জায়গায় ভারসাম্য হতো কেন, অর্থাৎ শ্রমের চাহিদা বাড়ার আগে ভারসাম্য হতো এই জায়গায়, ভারসাম্য অবস্থায় মজুরি হচ্ছে কত 200। আচ্ছা, এরপর প্রতি ক্ষেত্রে শ্রমের চাহিদা, এটা কখন যে ছিঁড়ে যায় আল্লাহ জানে, হ্যাঁ প্রতি ক্ষেত্রে ধরে রাখি, প্রতি ক্ষেত্রে
যদি চাহিদার 10 একক বৃদ্ধি পায় তাহলে 10 একক বৃদ্ধি পেলে 25 টাকা হবে, 15 হলে 25, 10 হলে 20, 5 হলে 15, তাহলে নতুন ভারসাম্য হবে এই জায়গায়। ঠিক আছে, এবং এই ভারসাম্য অনুসারে মজুরি হবে কত? 300। এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি তোমার এই কিসের ভিত্তিতে? আর্থিক ও প্রকৃতি মজুরির ভিত্তিতে। আর্থিক ও প্রকৃতি মজুরির ভিত্তিতে প্রশ্নটা কেমন আসতে পারে আমরা একটু আইডিয়া নিই। কয়েকটা প্রশ্ন দেখে এটা খুন রাখছি না। আচ্ছা, এই প্রশ্নটা তো আমার মতো হয়নি। এখানে এরকম বলছে, এটা কত সালে আসছে? দিনাজপুর বোর্ড 2017 সাল। দিনাজপুর বোর্ড 2017 সালের 7 নম্বর প্রশ্নটা বলছি। ফারহানা ও আয়েশা 2 বোন। ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা বেতনে চাকরি করে। তিনি বেতন ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা পান না বা ভাতা পান না। অন্যদিকে ফারহানা ও আয়েশা না, ফারহানা তো 1 লাখ টাকা বেতন চাকরি করে, আয়েশা একটি আইটি ফার্মে চাকরি করে 50,000 টাকা। সে আবার বেতনের বাইরে তোমার বাসা পেয়েছে কোম্পানি থেকে। তাছাড়া প্রতি বছর 7 দিনের জন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণের সুযোগ পায়। অর্থাৎ এখানে দুজন লোকের কথা বলছে, দুটা মেয়ের কথা বলছে। একজনে অনেক ভালো চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়। আরেকজন হচ্ছে সে বেতন পায় হচ্ছে 50,000 টাকা। কিন্তু বেতন পাইলেও 50,000 টাকা বেতন পাইলেও বা হচ্ছে কম পাইলেও সে কিন্তু কোম্পানি থেকে একটা বাসা পাইছে এবং প্রত্যেক বছর 7 দিনের জন্য সে দেশের বাড়ি টুরে যায়। এই হচ্ছে বেতন, মানে চাকরির বাইরে অন্যান্য সুযোগ সুবিধা দেখা যায় যেটা। তো এখানে তোমাকে এখানে প্রশ্ন বলছে যে গতে আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় করো। আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় করো। এখানে তো প্রকৃত মজুরি নির্ণয় করো, এখানে তো তোমার দাম স্তর দেয় নেই। এটা কী প্রশ্ন করলো আমি তো বুঝলাম না। দাম স্তর দেয় নেই। আমরা জানি প্রকৃত মজুরি নির্ধারণ করতে হলে কী করতে হয়? এই যে WP প্লাস OA প্লাস C। দেখো এটা হচ্ছে কি প্রকৃত মজুরি, W/P। হ্যাঁ দেখো এটা হচ্ছে দাম স্তর। যদি দাম স্তর না থাকে, ধরো দাম 0, এখানে তাহলে এই তোমার মজুরি হচ্ছে কত টাকা? 50,000 টাকা। আর্থিক মজুরি 50,000 টাকা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা। এখানে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কি দেয় নাই। অন্যদিকে আয়েশা একটি আইটি ফার্মে 50,000 টাকা মাসিক বেতনে কাজ করে। তিনি বসবাসের জন্য একটি বাড়ি বিনা ভাড়ায় পেয়েছেন। তাছাড়া প্রতি বছর 7 দিনের জন্য খরচ আর কিছু বলো নাই। তাহলে এখানে এদিকে 0, অর্থাৎ সে পাইছে সুযোগ সুবিধা, কিন্তু সে কত টাকা সেটা উল্লেখ করে নাই। তাহলে টাকার পরিমাণ যেহেতু আমরা আন্দাজে কি ধরবো, তাহলে এখানে হবে কত টাকা? 50,000 টাকা। ঠিক আছে কথা? আচ্ছা, এখানে যদি ধরো 100 হইতো, কথা যদি বলতো যে এক্ষেত্রে কিন্তু প্রকৃত মজুরি অন্যান্য সব বছরের প্রশ্নগুলোতে আমরা দেখেছি সাধারণত এরকম প্রকৃত মজুরি যদি নির্ণয় করতে পারো তখন লিখিতে দেশের দাম স্তর এত টাকা। ঠিক আছে কথা? কিন্তু এখানে লেখা নেই। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমি আসবো। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু দাম স্তর 100 টাকা বলো নাই, কিচ্ছু বলো নাই, এখানে বাড়ি ভাড়ার টাকাও দেয় নাই, তাহলে কিন্তু কি হতো? তাইলে ওই এগুলো তো 0, 50,000 টাকা হবে। যদি এরকম বলতো যে দুজন নাম দিল 50,000 টাকা সে বেতন পায়, অথবা যে বাড়িতে থাকে সেই বাড়ি বললো যে সে 25,000 টাকা বাড়ি ভাড়া পায় কোম্পানি থেকে এবং দেশে তখন দাম স্তর 100 টাকা। এরকম যদি হতো তখন আমরা দুটো যোগ করে 100 দিয়ে ভাগ করে যা হইতো সেটাই হচ্ছে কি প্রকৃত মজুরি। ঠিক আছে কথা? আচ্ছা, যাই হোক, ঘতে বলছে কি ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি বলে তোমার মনে হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এটা কোনো প্রশ্নই হয়নি, দিনাজপুর বোর্ড করছে না। যাই হোক, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যশোর বোর্ড 2017 সালের প্রশ্নটা একটু দেখি। যশোর বোর্ড 2017। আচ্ছা, হ্যাঁ, যশোর বোর্ড 2017 সাল। এখানেও কিন্তু জীবন্ত ইয়েতে নেই। হ্যাঁ, যশোর বোর্ড 2017। আচ্ছা, রফিক সাহেব সরকারি চাকরি করেন, তার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে। উভয়ের বেতন যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা। রফিক যেহেতু সরকারি চাকরি, তার বেতন কম, সরকারি চাকরিতে বেতন কম 40,000 টাকা। আর হচ্ছে কি তার ভাইয়ের বেতন, সে প্রাইভেট চাকরি করে 60,000 টাকা।
কিন্তু রফিক সাহেব বেতন ছাড়াও দেখছো বাসস্থান, পরিবহন প্রভৃতি সুযোগ সুবিধা ভোগ করেন এবং বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন। অন্যদিকে রফিক সাহেবের ভাই অন্য কোনো সুযোগ সুবিধা পান না। আচ্ছা, গত বলছে কি উদ্দীপকে রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা হতে পারে প্রাসঙ্গিক। এখানে সরাসরি প্রকৃত মজুরি বের করতে বলেনি। প্রকৃত মজুরি যখন বের করতে বলবো তখন দেশে দাম থাকতে হবে। হ্যাঁ, এখন না থাকলে তো কিছু করার নাই, প্রশ্ন ভুল মানে ফাইনাল পরীক্ষার মধ্যে ভুল কিছু নাই, যেটা আছে ওইভাবে আনসার করতে হবে। ইউ গট ইট? এখন এখানে ধরো বললো 50,000 টাকা পাইছে, এদিকে বাড়ি ভাড়া টাকার উল্লেখ করা নাই, তুমি কোথেকে দিবা? আন্দাজি বসালে হবে? দাম স্তর বলো নাই, কিছু বসালে হবে? তার মানে হচ্ছে এখানে 0 হবে, এখানে 0 হবে, এইটা 50,000 টাকা হবে কি সূত্রের মতো করে আর কি, এখানে তো নিজের মতো করে কিছু বলার নাই। তাহলে প্রকৃত মজুরি হবে কত? 50,000 টাকা। আচ্ছা, এখানে এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নের মধ্যেও তোমার দাম স্তর দেয় নাই, কিন্তু তারপরেও তারা ওই বিশ্রীভাবে প্রশ্নটা করে নাই, তারা খুব সুন্দর করে করছে, ফর্মালি করছে কি উদ্দীপকে রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে পার্থক্যটা করা যায়। রফিক সাহেবের মজুরি হচ্ছে কি মজুরি? রফিক সাহেবের যে সরকারি চাকরি করে সে হচ্ছে কি, যে সরকারি চাকরি করে সে হচ্ছে মূলত প্রকৃত মজুরি অধিকারী, আর ওটা হচ্ছে কি আর্থিক মজুরি। তাহলে এখানে মূলত আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য করতে বলছে, আমরা অনেক আলোচনা করছি, আর আলোচনা করার দরকার নেই। আচ্ছা, তারপর ঘতে বলছে কি উদ্দীপকের আলোকে কার প্রকৃত মজুরি বেশি এবং কেন? ওই যে আবার কার প্রকৃত মজুরি বেশি এবং কার প্রকৃত মজুরি বেশি। তাহলে তোমার রফিক সাহেব যদি সরকারি চাকরি করে তার প্রকৃত মজুরি অবশ্যই বেশি, এইভাবে কেন এটা উল্লেখ করতে হবে আর কি। কেন? কারণ হচ্ছে সে বাসস্থান, পরিবহন প্রভৃতি বেতন ছাড়াও আরও অনেক কিছু সুযোগ সুবিধা পাবে। এই সুযোগ সুবিধা যদি টাকার পরিমাণ করে তাহলে দেখা যাচ্ছে 4,500 টাকার চেয়ে বেশি হতে পারে, এই জন্য এর প্রকৃত মজুরি বেশি। এই বিষয়গুলো একটু নিজের মতো করে লিখতে হবে। আচ্ছা, তারপর আচ্ছা, এখানে এই পুরো টোটাল এই উদ্দীপক থেকে একটা উদ্দীপক শুধু শ্রমিক সংঘের কার্যাবলী নিয়ে আলোচনা করছে আর কি। এই বিষয়টা একটু দেখে নিবা। শ্রমিক সংঘ এটা খুব আসে না, খুব কম আসে। হ্যাঁ, শ্রমিক এটা বরিশাল বোর্ড 2017 সাল এরকম লিখছে যে রোহিণী পেশায় একজন নারী শ্রমিক, তার আর্থিক অবস্থা যেমন দুর্বল তেমনি সে অদক্ষ বলে মালিক প্রায় তাকে ঠকায়। আসলে এরকম দুর্বলদেরকে সবাই ঠকায়। হ্যাঁ, আবার সে একা অনেক সময় মালিকের অযৌক্তিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, মহিলা মানুষ, যেটা আমাদের দেশের প্রেক্ষাপট। আচ্ছা, কেননা মালিক যে কোনো সময় তাকে ছাড়াই করতে পারে, চাকরি যাওয়ার ভয়ে। হ্যাঁ, অনেক মানে যাই হোক তাই সে অনেক সময় অন্যান্য শ্রমিকদের নিয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়। দেখছো? অর্থাৎ সে একজন নারী শ্রমিক, সে বিভিন্ন মালিকের বিভিন্ন অন্যায় আবদার মেনে নিতে বাধ্য, কারণ হচ্ছে তার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, এটা একটু বেসরকারি চাকরি। তো সেই জন্য সে সবাইকে নিয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, যেটা আসলে শ্রমিক সংঘরা করে। শ্রমিক সংঘ হচ্ছে কি? শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকের একটা সংগঠন, যেটা শ্রমিকের অধিকার, দাবি দেওয়া, হ্যাঁ, কর্মঘণ্টা বা এই সমস্ত বিষয় শ্রমিক সংশ্লিষ্ট সব কিছু নিয়ে আন্দোলন করে মালিকদের সাথে, নিয়োগকর্তার সাথে, উৎপাদনকারীর সাথে। কেন? যাতে তার বেতনটা বাড়ায় নির্যাতিত না হয়, হ্যাঁ, তোমার কর্মঘণ্টা ঠিক রাখে, এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে আর কি। তো এখানে উদ্দীপকের আলোকে রোহিণীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার কারণ কি কি? ওই যে রোহিণী, এই যে মহিলাটার নাম বলছে না, ওর দক্ষতার কারণ হচ্ছে বাংলাদেশের শ্রমবাজারের যে বৈশিষ্ট্য, ওইগুলো লিখে দিলে হবে। কি কি? শিক্ষার অভাব, চিকিৎসার অভাব, স্বাস্থ্যের অভাব, হ্যাঁ, তারপর দক্ষতার অভাব, অভিজ্ঞতার অভাব, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে দিলে হবে। তারপর এরপরে ঘতে শ্রমিক সংঘ কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে। শ্রমিক সংঘ কিন্তু শ্রমিকের পক্ষ হয়ে মালিকদের সঙ্গে দরদাম করে মজুরি বাড়াতে পারে, এবং এই মজুরি বাড়ার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন হয়। এই বিষয়গুলো একটু সুন্দর করে লিখতে হবে। এই যে শ্রমিক সংঘের কার্যাবলী, এটা মনে হয় এই প্রথম দেখলাম, এর আগে আমি খুব একটা চোখে পড়ে নাই। ঠিক আছে? আচ্ছা, তারপর এই বিষয়গুলো আর কি। তারপর আমাদের তাহলে আমরা আলোচনা করলাম কি ভারসাম্যের ভিত্তিতে প্রশ্ন আসতে পারে, এরপর আসতে পারে এই তোমার ভারসাম্য নিয়ে প্রশ্ন আসবে। ভারসাম্য নিয়ে প্রশ্ন আসলে হয়তো কখনো শ্রমের চাহিদার 10% বাড়াবে, অথবা শ্রমের যোগান 10% বাড়াবে, বাড়ানোর পরে বলবে যে নতুন ভারসাম্য কেমন হবে দেখাও, সোজা পারবো আশা করি। এরপর হচ্ছে আর্থিক ও প্রকৃত মজুরি, ওই যে একজন বেতন কম পাবে আরেকজন বেশি পাবে, যে কম পাবে তার বিভিন্ন সুযোগ সুবিধা দেখাবে। হয়তো দেখা তখন প্রায় অঙ্কের মধ্যে কিন্তু দামস্থ লিখে দেয়, তখন বলবো তোমাকে প্রকৃত মজুরি বের করো। তাহলে প্রকৃত মজুরি কোনটা? ওই যে প্রকৃত মজুরি এটা, এটা W+O এই অন্যান্য সুযোগ সুবিধা। তাহলে বেতন যা পাই তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা যদি টাকার পরিমাণে হয় লিখবা, আর দামস্থ থাকলে লিখবা, আর যদি কিছু না থাকে যেটা অঙ্ক আছে ওই সূত্র দিয়ে যা তুমি ইনফরমেশন পাও তা লিখে ক্যালকুলেশন করে বের হয়ে যাবে এটা। তারপর ঘতে বলবো আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য, এটা কমন বেশি আসে, একটু দেখে নিতে হবে। আচ্ছা,
তারপর আসবে কি ওই যে শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখা কিন্তু যে একটা ভারসাম্য, প্রথম যে ভারসাম্যটা চট্টগ্রাম 17 সালে যেটা করেছিলাম যে এরকম করে চলে গেছে, এটা পেছনের দিকে যায় কেন? কেন পেছনের দিকে যায়? এটা অলরেডি ঢাকা বোর্ড 2019 সালে তো আসছে প্রশ্ন, 26 নম্বর এমসিকিউর মধ্যে যেটা বললাম তোমাকে, সেটা হচ্ছে সর্বকালে অনেক সময় শ্রমের কি যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন? দুইটা কারণে, একটা হচ্ছে মজুরি বৃদ্ধির কারণে, আর একটা হচ্ছে কিসের কারণে? তোমার ওই শ্রমিকেরা কাজের চেয়ে বিশ্রামটাকে বেশি প্রাধান্য দেয়, সেই জন্য কী হয়, এটা পেছনের দিকে বেঁকে যায়। এই তিনটা উদ্দীপকের বাইরে আর কোনো উদ্দীপক আসবে না। ক এবং খ প্রশ্ন যদি আমি আলোচনা করি, আরও যতটা ক্লাস করছি সমাজে আরোটা লাগবে। তো সো ক এবং খ তোমরা মানে একটা কাজ করবে, সেটা হচ্ছে আমি বলেছিলাম মেবি প্রিপারেশান কোন স্টাইলে নিবে। তুমি যে সব অধ্যায় পড়ার দরকার নেই, টেকনিক্যালি তুমি 7টা অধ্যায় নিবা, তবে 7টাতে খুব ভালো করে পড়বা এবং ওখান থেকে প্রশ্ন লাগছে তুমি হুবহুব লিখতে পারো, একদম মন মতে লিখতে পারো। হ্যাঁ, যাতে এইভাবে আবার সব ভাষা পড়ে কিন্তু ভাষা লিখতে পারবা, ভাষা মার্কস পাবা, কিন্তু ভালো মার্কসের জন্য একটু তোমার ওইভাবে প্রিপারেশান, মানে একদম হ্যাঁ ওইভাবে লিখতে হবে আর কি, মনের মতো করে লিখতে। মনের মতো করে বলতে উল্টোপাল্টা না, আবার মনের মতো মানে ওইরকম না, মানে একদম গঠনমূলক আলোচনা করে লিখতে পারবে, তখন মার্কসও ওইভাবে পাবে। তো সেক্ষেত্রে তুমি পুরো বই না পড়ে 7টা অধ্যায় নিবে এবং যেগুলো নিবে খুব ভালো করে পড়বে, প্রিপারেশন নিবে, এবং ওই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসুক ইউ ক্যান এবল টু আনসার দিস কোয়েশ্চনস, এটা মাথা রেখে তোমাকে করতে হবে। আর একটা জিনিস, পুরো বইটা তো পড়তে হবে এমসিকিউর জন্য, এটা গেল। আর একটা জিনিস হচ্ছে তুমি ক এবং খ দেখো, এগুলো খুব সহজে কমন ফেলা যায়। ক এবং খ এত ভেরিয়েশন করবে থেকে প্রশ্ন করার জন্য কিন্তু একটা রিচার্জের দরকার, ঠিক আছে? তো সব ক্ষেত্রে আমাদের কাটকপি পেস্ট হয়ে যাচ্ছে, একদম আমি সহজভাবে বলে দিচ্ছি, সব জায়গায় এটা একদম বিসিএস প্রশ্ন থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জায়গায়, প্রায় ক্ষেত্রে তুমি বিগত অনেকগুলো সালের প্রশ্ন নিবা, তোমার কমন পড়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার সমাজের কথা আমি বলি, সেটা হচ্ছে তুমি ধরো বিভিন্ন বোর্ডের যে সমস্ত প্রশ্ন আসছে ক এবং খতে, সেই সবগুলো প্রশ্ন তুমি নোট করে রাখবা। আমার কাছে এগুলো কালেকশন আছে, তোমরা যদি ব্যক্তিগত যোগাযোগ করো আমি দিব, ফটোকপিও নিতে পারবো, আমাদের কলেজে আছে, ঠিক আছে? ইকোনমিক্সের আমাদের ডিপার্টমেন্ট হেডের সাথে যোগাযোগ করলে আমরা অলরেডি এটা করে রেখেছি তোমাদের জন্য, হ্যাঁ, একটু যোগাযোগ করতে হবে। তো বিগত সবগুলো প্রশ্ন যদি এক জায়গায় নিয়ে আসো, 100% তুমি কন পাবা ক এবং খ জ্ঞানবন্ধন প্রশ্ন। আর গ এবং ঘ তো ওই যে বললাম 3টা প্রশ্ন আর আসবে না, 3টার বাইরে হয় কি আসবে, ভারসাম্যভিত্তিক একটা আসবে, তারপর আসবে আর্থিক প্রকৃত মজুরির মধ্যে, আরেকটা আসবে কি ওই শ্রমের যোগান রেখা প্রশ্ন, এরকম করে এটা আর কি, যে এরকম করে এরকম হয় কেন, এটা আকৃতির উপর মন্তব্য, এটা আসবে। তবে এরপর আমি শুধু একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে ওই যে শ্রমিক সংঘ, রোহিনাদি যে প্রশ্নটা করলো, শ্রমিক সংঘের তোমার কার্যাবলীটা এই পর্যন্ত আসে না, একবার আসছে, তাও দেখে নিতে পারো। যাই হোক, তো এগুলো হচ্ছে পুরো চ্যাপ্টারের। সময়টা বাজারভাবে নষ্ট করবে না, হ্যাঁ, পড়ালেখার মধ্যে থাকবা, সব কিছু করবা, তবে মেজর পড়ালেখা এই জিনিসটাকে মাথায় রাখবার, যে আমাকে পড়ালেখা করতে হবে, বাকি সব কিছু করবো আমি, তবে সবার আগে লেখাপড়া করতে হবে। এই চ্যাপ্টার যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, সে আশা ব্যক্ত করে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।